আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ মুহূর্তে বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকে, অন্য চাকরি ছেড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন। নতুন বছরে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্তে অগ্রাধিকার দেবে সরকার। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গণতন্ত্রকামী জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের। নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত নয় বিএনপি। এবং সংকটের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্টস শিল্প। বছর জুড়ে নানা সংকটের পরও রেকর্ড 2000 কোটি ডলারের তৈরি পোশাক রফতানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার বিরোধী কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকার পরও বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকেই। আবার সংখ্যালঘু হওয়ার কারণেও বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। অন্য চাকরি ছেড়ে বিপাকে পড়েছেন অনেকেই। শেষ মুহূর্তে বাদ পড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন করেছেন তারা। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমার বাবা কৃষিকাজ করে আমাকে মানুষ করছে। আমি আমার মেধা দিয়ে কলেজ, আমি বুয়েটে পড়াশোনা করেছি। আমি 41-এ ক্যাডার হয়েছি। আমি জয়েন করিনি যে আমি 43-এ আমার পছন্দসই একটা ক্যাডার পাইছি, আমি এটাতে জয়েন করব। আমি জানি আমি জীবনে কখনো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আমি করি নাই, আমার পরিবার করে নাই, আমার বংশ করে নাই। বিসিএস চাকরির সোনার হরিণ ধরা দিয়েও যেন হাত থেকে বের হয়ে যাবার উপক্রম। এত বছরের পরিশ্রম আর লালিত স্বপ্নের অপমৃত্যুর আশঙ্কা। চরম অনিশ্চয়তা নিয়ে সচিবালয়ের সামনে ভিড় করছেন বিসিএস এ বাদ পড়া ভুক্তভোগীরা। আমি বা আমার পরিবার কারোরই কোনো রাজনৈতিক ইনভলভমেন্ট নেই এবং আমাদের নামে কোনো ফৌজদারি মামলা নেই এবং আমি অলরেডি একবার গেজেটেড হয়েছি 15 অক্টোবর 2024। তো দ্বিতীয়বার গেজেটে আমি তাহলে গেজেটেড হব না কেন? প্রথম গেজেটে নাম আছে, পরের গেজেটে নাম নাই এবং বৈষম্যহীন বাংলাদেশে আমরা আসলে এটা আশাই করতে পারি না যে আমাদের সাথে এই বৈষম্যটা হবে। 2000 সালে বিসিএস পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় আওয়ামী লীগ সরকার। 4,35,000 প্রার্থীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা দিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য বিবেচিত হন 2800 জন। এর মধ্য থেকে 2023 সালের ডিসেম্বরে 2163 জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। সরকার পরিবর্তনের পর গত 15 অক্টোবর 99 জনকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করে সরকার। সেখান থেকে আবারও 168 জনকে বাদ দেওয়া হয়েছে। গত 28 থেকে 42তম বিসিএস এর টোটাল 257 জন বাদ দিয়েছে। সেখানে আমাদের এখন বৈষম্য বিরোধী সরকার, আর কি সমতা ভিত্তিক যে সরকার, এখানে আমাদের একমাত্র বিসিএস 43, সেখানেই আমাদের বাদ গেল 267 জন। আমাকে যদি চাকরিও না দেয় এটা নিয়ে আমার কষ্ট নেই, আমি শুধু এই প্রশ্নটার উত্তর চাই যে আমাকে কেন বাদ দেওয়া হলো। তারা চাকরি ছেড়েছি, আবার এদিকে আমাদের গেজেট আবার আমাদের নামও আসে নাই। তাহলে আমাদের কথা, আমাদের পরিবারের কথাটা একবার সরকারকে তো বুঝতে হবে। 2 ধাপে যে 267 জনকে বাদ দেওয়া হয়েছে তার বড় একটি অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের। আবার গোপালগঞ্জ জেলার 30 জনের মধ্যে 24 জনকেই বাদ দেবার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময় নানা অজুহাতে যে ধারা ছিল সেটি এখনও অব্যাহত থাকায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। 15 জানুয়ারির মধ্যে গেজেট প্রাপ্তদের যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই বাদ পড়াদের অন্তর্ভুক্তির আবেদন করেছেন প্রার্থীরা। আমরা গোপালগঞ্জ জেলায় 30 জনের মতন সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। তার মধ্যে 22 থেকে 24 বা 25 হতে পারে। এর মধ্যে আমরা দ্বিতীয় যে গেজেটটা হয়েছে এখানে আমাদের বাতিল করে দেওয়া হয়েছে। এই যে কালচার, এটা অবশ্যই একটা বাজে কালচার, অপকালচার। এই কালচার থেকে বেরোয় আসতে হবে। স্যারদের বরাবর একটা চিঠি দেওয়ার জন্য আসছে, অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য আসছে, যাতে আমাদের দ্রুত এই যে পরবর্তী যে গেজেট হয়েছে সেই গেজেটের জন্য আমাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বিষয়ে কথা বলতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গেলেও সচিবকে দপ্তরে পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নতুন বছরে নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এই নির্বাচনে আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নেই সরকারের। সচিবালয় এসব তথ্য জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার শুরুর সর্বোচ্চ চেষ্টা চলছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলেও জানান এই উপদেষ্টা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের চাপ। যদিও প্রধান উপদেষ্টা জানিয়েছেন 2026-এর মধ্যবর্তী সময়ের আগেই
নির্বাচন হবে। সে অনুযায়ী রোডম্যাপ চূড়ান্ত করার কাজ চলছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। নতুন বছরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাধান্য তো অবশ্যই হবে বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। বিএনপির থেকে আমাদের সাথে যখন কথা বলা হয় তারা এই কথাটা বলেননি যে সংস্কারের প্রয়োজন নেই, তারা এই কথাটা বলেছেন যে সংস্কারের প্রয়োজন আছে এবং তারা সংস্কারের ক্ষেত্রে নিজেরাও তো মতামত দিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা নিয়ে আছে নানা আলোচনা। তবে সরকার কোনো দলকে বাধা দেবে না বলে জানান উপদেষ্টা। যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন। কথা বলেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়েও। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি, কোনো অবস্থান নেয়নি যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি পাঠানো হয়েছে। আমরা চাইব উপস্থিতিতে বিচার করতে। যদি উপস্থিতিতে বিচার না হয় তাহলে যেভাবে করে বিচার প্রক্রিয়া করতে হয় সেভাবেই করব। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার জন্য শিক্ষার্থীরা যে আলটিমেটাম দিয়েছে তা গুরুত্বের সাথে নিয়েছে সরকার। 15 জানুয়ারির মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানান সৈয়দা রেজওয়ানা হাসান। তারা যারা সময় বেঁধে দিয়েছে তারা তো প্রোক্লেমেশনের জন্য আসলে নিজেরা প্রস্তুতি ছিল। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা যাব। 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। পরিবেশ উপদেষ্টা বলেন, সচিবালয়ের আগুনে কোনো ষড়যন্ত্র বা নাশকতা নেই বলে তদন্ত কমিটি যে রিপোর্ট দিয়েছে তাতে আস্থা রাখছে সরকার। ভরসা না করার কোনো কারণ আছে বলে আমরা মনে করছি না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। গণতন্ত্রকামী জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশঙ্কা, সংস্কার ও নির্বাচন বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করতে না পারলে গণ আন্দোলনে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত হবার কারণ নেই বলেও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 1.5 দশক পর আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলনায়তন। এতে ছাত্র নেতাদের সতর্ক করে দিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন আর সংস্কার ইস্যুকে সামনে এনে দেশে বিদেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময় আমরা বিশ্বাস করি যে একটা চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপের কারণে যাতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অর্জন বিনষ্ট না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। লোভ বা লাভের ঊর্ধ্বে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র তরুণদের ভূমিকা অপরিসীম। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আবারও দলের অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এ ধরনের জিজ্ঞাসাকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা দেশপ্রেমিক সকল মানুষ, সকল রাজনৈতিক দল স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণীত কূট
তর্ক বলেই বিবেচনা করে। ছাত্র নাগরিকদের ব্যানারে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের গুঞ্জনে বিচলিত হওয়ার কারণ নেই জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গ্রহণ ও বর্জনের সিদ্ধান্ত নেবে জনগণ। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, মিথ্যা মামলা কাঁধে নিয়ে এখনো কেন বিএনপি নেতাকর্মীদের আদালতের বারান্দায় ঘুরতে হয়। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে দেশের সরকারি হাসপাতালগুলোতে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহত 2 শিক্ষার্থীর হাতে হেলথ কার্ড তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। গণ অভ্যুত্থানের এই 2 যোদ্ধা হলেন নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমো। গত বছরের 19 জুলাই আন্দোলনের সময় নরসিংদীতে পুলিশের গুলিতে 2 চোখের দৃষ্টি হারান ইফাত হোসেন। অন্যদিকে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন ইসরাত। এ সময় তাদের সাথে কথা বলে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ের খোঁজ নেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জুলাই আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হেলথ কার্ডের মাধ্যমে যে কোনো সময় দেশের যে কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন কার্ডধারীরা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গণ অভ্যুত্থানে আহতদের মাঝে প্রতি সপ্তাহে নির্দিষ্ট জেলায় হেলথ কার্ড বিতরণ করা হবে। সংকটের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে দেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্প। বছর জুড়ে কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও শ্রমিক অসন্তোষের পরও জুলাই-নভেম্বর মাসে রেকর্ড প্রায় $2,000 কোটি পণ্য রফতানি হয়েছে। এতে রফতানি প্রবৃদ্ধি বেড়ে হয়েছে 11.5% বেশি। নতুন বছরে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাকের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তবে নগদ অর্থের সংকট, শ্রমিক অসন্তোষ, আইন শৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জে কিছুটা উদ্বিগ্ন তারা। শারফুল আলমের রিপোর্ট। বিদায়ী বছরে গ্যাস, বিদ্যুতের সংকট ছিল তৈরি পোশাক কারখানাগুলোতে। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য আর রাজনৈতিক অনিশ্চয়তায় এ খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা সম্প্রসারণ করতে পারেননি। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লব, ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারফিউ, বন্যায় আমদানি রপ্তানি ব্যাহত ও শ্রমিক অসন্তোষে অস্থিরতা ছিল গার্মেন্টস শিল্পে। তবে গণঅভ্যুত্থানের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার, আশুলিয়ার কারখানাগুলোতে শ্রম অসন্তোষ এখনো কাটেনি। এসবের মধ্যেই প্রধান রপ্তানি খাত ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি বিজিএমইএর। আমরা কিন্তু গত বছরের চেয়ে 11% বেশি এক্সপোর্ট করতে সক্ষম হই। এত বড় চ্যালেঞ্জিং ইয়ার, যেখানে ইনফ্লেশন হাই ছিল সারা দুনিয়াতে, ওভারঅল মার্কেট ডিমান্ড একটু স্লো ছিল, তার মধ্যেও বাংলাদেশ হ্যাড এ ভেরি গুড গ্রোথ। আমাদের যে একটা বড় মার্কেট, ইউএস মার্কেট, সেই ইউএস মার্কেট ইজ রিকভারিং। ওভারঅল তাদের ডিমান্ড ইজ হাই, কারণ তাদের ইনফ্লেশনটা কমে এসছে। আমাদের কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা বড় চ্যালেঞ্জ আছে, লিকুইডিটি ক্রাইসিস আছে। আমাদের একটা স্টেবল বিজনেস এনভায়রনমেন্টের দরকার, গুড ল অ্যান্ড অর্ডার, গুড গভর্নেন্স এন্ড স্টেবল বিজনেস এনভায়রনমেন্ট, নো লেবার আনরেস্ট যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে আমাদের কিন্তু সেটা আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। পরিসংখ্যান বলছে 2023 সালের জুলাই-নভেম্বর মাসে $1,781 কোটি পোশাক রপ্তানি হয়েছে, যা 2024 সালের একই সময়ে বেড়ে দাঁড়ায় $1,991 কোটি। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় প্রবৃদ্ধিতেও এসেছে গতি। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, অর্থের যোগান, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নয়ন না হলে সম্ভাবনার পরও হোঁচট খেতে পারে ইতিবাচক এ ধারা। যে ঘন ঘন যে বিক্ষোভ হচ্ছে, আনরেস্ট হচ্ছে, এটাকে যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, তাহলে এটা একদিকে প্রোডাকশন বা আউটপুট ক্ষতিগ্রস্ত হবে, আরেকদিকে আরো বিপজ্জনক যেটা কনফিডেন্স ক্ষতিগ্রস্ত হবে। বায়ার হয়তো বাধ্য হয়ে অর্ডার কম দিচ্ছে বা অন্য জায়গায় সরাচ্ছে। লোকাল ম্যানুফ্যাকচারিং যেগুলো হয়, ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের, যারা ব্যাক টু ব্যাক এলসি পায় না, এলসি করতে হয় র মেটেরিয়াল, তাদের এলসিটা একটু সহজ করে দেওয়া, এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই যে গ্রোথ অপরচুনিটিটা আসছে বেশ ভালো, এটার কিন্তু সুযোগ নেওয়াটা কষ্টকর হয়ে যাবে। ট্রেড পার্টনার যারাই আসে, তারা কিন্তু লং টার্মে আসতে চায়, শুধু তারা জানতে চাইবে যে আলটিমেটলি পলিটিক্যাল সলিউশনটা কি। রাজনৈতিক সংকট কাটিয়ে তৈরি পোশাকের নতুন বাজার তৈরির যে সুযোগ এসেছে, তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা।
শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের ভিসি ইমরান রহমানের পদত্যাগ সহ 5 দাবিতে 13 ঘণ্টা অবস্থান কর্মসূচির পর প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। আজকের মধ্যে পদত্যাগ না করলে আমরণ অনশন হুঁশিয়ারি দিয়েছে তারা। এর আগে বুধবার সকাল থেকে ভিসি ও প্রো ভিসির পদত্যাগ সহ 5 দফা দাবিতে নিজেদের ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে কোনো আশ্বাস না পেয়ে বিকেল থেকে মূল ফটকের বাইরে অবস্থান নেয় তারা। দুপুর 12টার মধ্যে ভিসি ও প্রো ভিসির পদত্যাগ ছাড়াও ট্রাস্টি বোর্ডের সদস্যদের অবিলম্বে অপসারণ না করলে আমরণ অনশন করবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আমার গ্রাফিটির মধ্যে লেখা ছিল 17 তারিখের বিচার চাই, আমার গ্রাফিটির মধ্যে লেখা ছিল গণতন্ত্র চর্চা হোক। তো এই গ্রাফিটিগুলো তো আসলে আমার কাছে মনে হয় কোনো কারো ব্যক্তি স্বাধীনতায় আসলে ড্যামেজে কোনো ইয়া করে। ইউনিভার্সিটির ভিসির ইমরান রহমান এবং প্রো ভিসি জুড উইলিয়াম হ্যানিলোকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দুপুর 12টার মধ্যে তারা যদি পদত্যাগপত্র জমা না দেয় তাহলে আমরা শিক্ষার্থীরা আমরণ অন্বেষণ করতে বাধ্য হব। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকেজ শিল্প গোষ্ঠীর সৌজন্যে যশোরে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিল জনসমুদ্রে পরিণত হয়েছে। এ উপলক্ষে সেখানে স্বাস্থ্য ও বই মেলার আয়োজন করা হয়েছে। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। বুধবার দুপুরে ইসলামী বইমেলার উদ্বোধন করেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজের পরিচালক ডাক্তার ইমদাদুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার, আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক এইচআর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল। বাদ মাগরিব শুরু হয় মাহফিল। এতে প্রধান বক্তা ছিলেন আল্লামা মামুনুল হক। তিনি বলেন, বর্তমান যুগে মুসলিম উম্মাহর জন্য শিক্ষামূলক এই মাহফিলের গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিশুর হৃদয়ে আল্লাহর কোরআনের আলো জ্বলতে হবে। আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় প্রতিটি প্রাইমারি স্কুলে একজন কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে বিশুদ্ধ তেলাওয়াতের এই আওয়াজ আজ বাংলাদেশে গণদাবিতে পরিণত করতে হবে। মাহফিলের শুরুতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। এ অনুষ্ঠানে দেশের প্রখ্যাত 6 জন আলেমে দ্বীন এবং ইসলামিক স্কলার ওয়াজ করেছেন। আজ মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3রা জানুয়ারি শাহেক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি ওয়াজ করবেন। এছাড়া প্রতিদিন দেশ বরেণ্য ইসলামী কণ্ঠশিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। এদিকে নারীদের মাহফিলে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। এই মাহফিলের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি এবং অনেক কিছু শিখতে পারছি। আমরা পরবর্তীতে এমন মাহফিল আবারও চাই যশোরে। তাফসীর কোরআন মাহফিলের পাশাপাশি আমরা দেখছি এখানে বই মেলাও আছে। আমরা ইয়ং জেনারেশন, আমাদের অনেক জ্ঞান দরকার, ইসলামিক জ্ঞান দরকার। পাশাপাশি আমাদের অনেক ভুল হয়। এখন থেকে যদি ইসলামিক জ্ঞান জানি তাহলে বড় হলে আমাদের পরের জেনারেশনকে আমরা শিক্ষা দিতে পারবো। যশোরে প্রতি বছর এমন মাহফিলের অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টিস খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ আজ মাঠে নামছে 4 দল। প্রথম ম্যাচে দুপুরে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে 197 রান করেও তারা হেরে যায় মাহমুদুল্লাহ রিয়াদ আর ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে। প্রথম খেলায় ঢাকা ক্যাপিটালস হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল এবং রংপুর রাইডার্স। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে। ব্রেন্টফোর্ডকে 3-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের 2 উঠেছে আর্সেনাল। নিজেদের মাঠে 13 মিনিটে ব্রেন্টফোর্ড এগিয়ে যায় বিউমোর গোলে। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। 29 মিনিটে গ্যাব্রিয়েল জেসুস সমতায় ফেরায় আর্সেনালকে। এরপর 50 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যারিনো। বল দখলে দুদল সমান তালে লড়লেও আক্রমণে এগিয়ে থাকে গানাররা। তারই ধারাবাহিকতায় 53 মিনিটে আর্সেনালের হয়ে গোল করেন মার্টিনেল্লি। 39 পয়েন্ট নিয়ে টেবিলের 2 অবস্থান তাদের। 45 পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। শেষ মুহূর্তে বিসিএস এর নিয়োগে বাদ পড়েছেন অনেকে, অন্য চাকরি ছেড়ে হতাশায় ভুক্তভোগীরা। বিষয়গুলো আবারও যাচাইয়ের আবেদন। নতুন বছরে নির্বাচনী রোড ম্যাপ চূড়ান্তে অগ্রাধিকার দেবে সরকার। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। গণতন্ত্রকামী জনগণকে নির্বাচনের মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান তারেক রহমানের। নতুন রাজনৈতিক দলের উত্থান নিয়ে বিচলিত নয় বিএনপি। এবং সংকটের মধ্যেও ঘুরে দাঁড়িয়েছে গার্মেন্টস শিল্প। বছর জুড়ে নানা সংকটের পরও রেকর্ড $2000 কোটি তৈরি পোশাক রপ্তানি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangladesh। ধন্যবাদ সবাইকে।